বর্ধমান শাখা পশ্চিমবঙ্গের আধ্যাত্মিক মানচিত্রে একটি বিশেষ জায়গা অধিকার করে নিয়েছে অনেকদিন আগেই। নতুন করে এই শাখা সম্পর্কে বলবার কিছু নেই বা আমার সে যোগ্যতাও নেই। মায়ের জন্মদিন পালন করা হয় বহুকাল ধরেই। বর্ধমানে একটা রীতি রয়েছে যে মায়ের জন্মদিনের পরবর্তী রবিবারে অনুষ্ঠান পালন করা হয়। আপনারা সবাই অনেক পুরনো মানুষ, আমার চেয়ে অনেক আগে থেকেই হয়তো এখানে আসছেন। তবে অঞ্জলিদি প্রভাতদা যখন ছিলেন, প্রভাতদার বিশেষ আহ্বানে কয়েকবার আসতে হয়েছে, তখন অঞ্জলিদি চলে গিয়েছেন। তখনও বেশ অনেক মানুষকে দেখতাম যারা পূর্ণ এবং পূর্ণা। দেখে অনেকটাই অনুধাবন করার চেষ্টায় ছিলাম, এখনো আছি, যে মা শ্রী অরবিন্দ যে পূর্ণতম সত্যের কথা বলেছেন, সেই সত্যের কাছাকাছি পৌঁছানোর যোগ্যতা সম্পন্ন মানব মানবী বর্তমানে যথেষ্টই রয়েছে। আজকে দার্জিলিং থেকে সুন্দরবন, ওদিকে মুর্শিদাবাদ থেকে এদিকে আমাদের কোন প্রান্ত করবো, মেদিনীপুর, মেদিনীপুর বলতে হবে। এখানে আমাদের এবং আন্দামানও রয়েছে, তার মধ্যে কোচবিহারে একটি ব্রাঞ্চ রয়েছে। আমাদের 22-23টি কেন্দ্র শাখা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, রায়গঞ্জে সেন্টার রয়েছে 3টি, বর্ধমানের শাখা, শিলিগুড়িতে শাখা, বীরভূম ভদ্রপুরের শাখা, এরকম অনেক রয়েছে। পায়রাডাঙ্গার ব্রাঞ্চের সেক্রেটারি স্টেট কমিটির মেম্বার কল্যাণদা এসেছেন, শ্রী কল্যাণময় ভট্টাচার্য, যার কল্যাণময়তা সম্পর্কে আপনারা যথেষ্ট অবগত। তা কি বলবো, বলার কথা তো কিছুই নয়, আমাদের বলার কথা কিছুই নয়। মায়ের রচনাবলী যা আমরা দেখছি, শ্রী অরবিন্দের রচনাবলী যা আমরা দেখছি, যা পাচ্ছি, যা দেখেছি, যা পেয়েছি, আরো যা দেখবো এবং পাবো, তার তো কোনো শেষ নেই। পথ চলতেই থাকে, কিন্তু এই চলা বোধ হয় শেষ হবে না। মানবিক জীবনের হয়তো পরমায়ু দিয়ে সীমাবদ্ধ করা রাখা আছে কয়েকটা বছর, কিন্তু সাধনার পথ চলায় কোনো এরকম আয়ু সীমা নেই, পরমায়ু সীমা নেই, অসীম। সে যাত্রা অবিরাম গতিতে চলতে থাকে। আর সেই জন্যেই ওই যে অশোকদা বললেন, মায়ের ওই সুন্দর বাণীটি বললেন, সেখানে দাঁড়িয়ে আমরা অনেক কথা বলি, তবে বলাটা বলাই থাকে, সেই বলার মধ্যে বল থাকে কিনা, বা সেই বলাটাকে আমি জীবনে পূর্ণ করে তোলার চেষ্টা করি কিনা, এটা প্রত্যেকের কাছে একটা প্রশ্ন থাকা উচিত, আমার কাছে এবং সবার কাছে। যে কেন্দ্র শাখাগুলি চলছে, তাতে আজকে যে কথার আধিক্যত চলছে, অনলাইন প্রোগ্রাম চলছে আমাদের, তাতে আমরা বেশি কথাই বলছি, কম কথা কোথায় বলছি, এবং যতটা বলছি ততটা আমাদের জীবনায়তনে হয়ে উঠছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। সে প্রশ্ন চিহ্ন যেখানেই থাকুক, যতটুকুই থাকুক, যত বড়ই হোক, প্রত্যেকের কাছেই সেটা অনুধাবনযোগ্য, গবেষণার বিষয়, অনুশীলনের বিষয় এবং সাধনার বিষয়। তো মায়ের ওই যে কথাগুলো আমাদের একটু পড়া দরকার। এ নিয়ে খুব দুঃখ বেদনা রয়েছে। আমাদের শ্রী অরবিন্দ সোসাইটি মা এত কষ্ট করেই গঠন করলেন 1960 সালের 19 সেপ্টেম্বর, এবং সারা পৃথিবীতে আজকে, সারা পৃথিবীতেই বলবো, ভারতবর্ষের বাইরে কতগুলো সেন্টার রয়েছে, আর ভারতবর্ষে যে ব্রাঞ্চ এবং সেন্টার মিলিয়ে প্রায় 400, 398-99টি সেন্টার ব্রাঞ্চ রয়েছে ভারতবর্ষে।
আর বাইরে কিছু রয়েছে, ইউকেতে রয়েছে, ইউএসএ তে রয়েছে, জার্মানিতে রয়েছে, ওয়েস্ট জার্মানি, এখন অবশ্য জার্মানি, তারপরে বাংলাদেশে বেশ কয়েকটি সেন্টার রয়েছে যাদের সঙ্গে আমাদের যোগাযোগ মোটামুটি ভাবে আছে। তারা বেশ সাবলীল গতিতে চালাচ্ছেন এবং খুব আনন্দের বিষয়, ভারতবর্ষের বাইরে যে সেন্টারগুলো চলছে তাদের যে মাত্রায় পড়াশুনো, যে মাত্রায় সাধনা, পড়াশোনার চেয়ে বোধহয় সাধনা কথাটা বললে গুরুত্বটা বেশি পায়, সাধনাটা একটা অত্যন্ত বেশি মাত্রায় এনে দেয়। তো প্রত্যেকটা কাজই আমরা সাধনা। তো বিদেশে বেশ ভালো চর্চা হচ্ছে শ্রী অরবিন্দের। এই যে কানাডা থেকে আমাদের সন্দীপদা মাঝে মধ্যেই কথা বলেন, আপনারা শুনে থাকবেন তার কণ্ঠ, অনলাইনে আসেন মাঝে মধ্যে। তো সেদিনকে 21শে ফেব্রুয়ারি আজকে ওদেরও পালন হচ্ছে কানাডায়, ওরা তো ওই সানডে ধরে ঠিক বর্ধমান ধরেই ওরা পালন করেন বিদেশে। তা আমাদের কেন্দ্রগুলোয় দেখতে গিয়ে, চলতে গিয়ে সাংগঠনিক প্রণালীগুলোকে সঠিকভাবে যাতে অনুশীলিত হয় তা দেখতে গিয়ে আমরা বেশ কাবু হয়ে পড়ছি। এই হতভাগা হয়ে পড়েছে শুধেন্দু। স্টেট কমিটিতে ওই সোম থেকে শনি সকাল 10:30 থেকে 5:30 পর্যন্ত বসে থাকে, হইচই করে, বড্ড বেশি কথা বলে, বিভিন্ন সেক্টরের মানুষদের ধমক দেয়। এই খর্বকায় মানে নিম্ন মেধার একটি ছেলে যদি সবাইকে ধমকায়, সেটা সবাই সহ্য করতে পারেন না। অত্যন্ত মোটা চাওড়া শান্তিতি অসুবিধা, তাই ওরা সহ্য করে নেন শুধুকে, কিন্তু অন্যান্য সেন্টার ব্রাঞ্চ খুব একটা সহ্য করতে পারেন না। আর তাই আমি আসবো শুনে অনেকে আসেন অন্যান্য ব্রাঞ্চ থেকে, আমাকে সহ্য করতে পারেন না, আমাকে সহ্য করা খুব কঠিন। এটা গোপাল দাও বলে তুই কিন্তু আমাদের স্টেট কমিটির সর্বকনিষ্ঠ মেম্বার শ্রী গোপাল ভট্টাচার্য, কোঅর্ডিনেটর অফ শ্রী অরবিন্দ সোসাইটি ওয়েস্ট বেঙ্গল, যিনি কালকে রাত্রে আমাকে 4 বার ফোন করেছে, আমি একবারও রিপ্লাই দিতে পারিনি। এই কদিন যা চলছে, এই ওয়েদারের কথা যেটা বললেন সেটা তো একটা চলছে, তার মধ্যে এখানে যেমন আমাদের চিন্তা ছিল, আমাদের গতকাল থেকে 2 দিনের পথনাটক উৎসব শুরু হয়েছে আমাদের সোনাপুর রাজপুর অঞ্চলে, আমাদের পৌরসভা রাজপুর সোনাপুর একদম মহাশ্মশানের পাশেই অনুষ্ঠান হচ্ছে। কালকে 6টা থেকে অনুষ্ঠান শুরু হয়েছে। অফিস থেকে সেখানে গেছি, অনেক রাত পর্যন্ত ছিলাম, ফিরছি। আবার এখানে আসার আগে তারা বলে দিচ্ছে সকাল সকাল এসো, কিন্তু হ্যাঁ বর্তমান থেকে বেড়ে উঠে তোমাদের এখানে আসবে। তা জীবনটা নাটুকে হয়ে গেছে। আপনারা কেউ নাটুকেই সবাই পাস করেছেন, কিন্তু আমি নাটুকে। তা যাই হোক, মা যে কথাটা বলেছেন যে অনেক সুন্দর সুন্দর কথা বলে সুন্দর সুন্দর পরিবেশ অনেকেই তৈরি করে দিতে পারে, কিন্তু দেখো বাছা, তোমার কথা যেন তোমার কাজকে অতিক্রম করে না যায়। এইটা চেষ্টা করি মাঝে মধ্যেই মনে রাখার, কিন্তু হয়ে ওঠে না। অনেক সময় বড় বড় কথা বলে ফেলি, যেমন অনলাইনে অনেক যারা শোনেন শুধু দুটো বড় বড় কথাই বলেন, তখন আমাকে কেউ দেখতে পারেন না, তো ঘুষিও মারতে পারবেন না। এখানে কিন্তু বলবো না, কারণ বড় বড় কথা বললেই ঘুষি মারবে। আর আমার ছোটখাটো চেহারা মারতে খুব সুবিধা, খুব লম্বা নই। কিন্তু এখানে যারা রয়েছেন, চেহারা যেমনই হোক, উচ্চতা যেমনই হোক, আমি বিশ্বাস করি, ওরকমই হওয়ার বলছি, আপনারা স্ব ক্ষেত্রে যেরকম আউটস্ট্যান্ডিং, সেক্ষেত্রে আমাকে অন্তত আপনাদের সীমায় পৌঁছতে গেলে অনেক বড় মই দরকার। সে মই আমার জীবন পরিবৃত্তে এখনো বোধহয় তৈরি হয়নি, আপনাদের মেধাকে, আপনাদের সাধনাকে স্পর্শ করবার জন্য। তাই মস্তকে উত্তীর্ণ হয়েছে যে সীমা, যে সাধনার ফল, তাকে আমি ছুতে যাব না, আপনাদের পদতলেই প্রণাম রাখবো। আপনাদের পায়ের ধুলো যেন আমার মাথায় আবির হয়ে উঠতে পারে, আর সেইভাবেই যেন আমরা কাজ করতে পারি। তো যেভাবে কাজ চলছে, আজকে স্টেট কমিটির সেক্রেটারি শ্রীমতী জয়ন্তিকা বসু আসার ইচ্ছে থাকলেও ফিজিক্যালি তার সেই সক্ষমতা নেই। জবা চৌধুরী তিনিও কোনো মতে এখন চলাফেরা করছেন, নিজের সেন্টারটুকুতে যাচ্ছেন, আর কোথাও যেতে পারছেন না।
এখন স্টেট কমিটির অনেকেই শান্তিতে নেমন্তন্ন করেছেন। এই ভাইস চেয়ারম্যান আমাদের বাজারিদা, তিনিও চলাফেরা করতে পারছেন না। ভাইস চেয়ারম্যান ভাস্কর বসু সক্ষম, কিন্তু তিনি চলাফেরা করতে পারেন না, তাকে 4 চাকা না দিলে তিনি চলতে পারেন না, সেই জন্য অক্ষমই বলবো। তাই কালে সেদিনকে শনিবারই বসে কন্ডিশন হলো, তুমি যদি গাড়ির ব্যবস্থা করো আমি যাবো, না হলে যাবো, তাহলে আপনার যাওয়ার কোনো দরকার নেই, আমি ঘুরে আসি। গেলে কষ্ট হবে, অত বড় লম্বা লোক, বসতে দেওয়ার জায়গা হবে না, দরজায় ধাক্কা লেগে যেতে পারে, মাথা। তো এখন যে চাপটা চলছে, মার যে অনুশীলিত সত্য যে রচনাগুলির মধ্যে প্রকাশিত হয়েছে সেগুলো পড়তে আমার সময় যাচ্ছে না। এখন শ্রী অরবিন্দের লেখাপড়ার জন্য সময় দিতে হচ্ছে না। কিসে দিতে হচ্ছে জানেন? প্রত্যেকটা সেন্টারে, এক একটা সেন্টারে 12 জন উইথ ম্যাগাজিন মেম্বার আছেন কিনা, তাদের টাইমলি রিনিউয়াল হচ্ছে কিনা, কমিটি গঠন হচ্ছে কিনা, পন্ডিচেরিতে পাঠাতে পারছি কিনা, সেই পড়াশোনা করতে হচ্ছে। একদম অনলাইনে ধরে ধরে, কম্পিউটার ধরে ধরে হিস্ট্রি দেখে দার্জিলিং এ 12 জন মেম্বার আছে কিনা, কালিম্পং এ আছে কিনা, রায়গঞ্জে আছে কিনা, এবং ব্রাঞ্চে আপনারা জেনে রাখুন একটি সেন্টার চালাতে গেলে 12 জন মেম্বার দরকার উইথ ম্যাগাজিন, যাদের মেম্বারশিপ থাকবে। আর একটি ব্রাঞ্চ চালাতে গেলে 25 জন দরকার। সময়সীমা কি? এই বছরে ধরুন 2025 1 এপ্রিল থেকে 2026 এর 31 মার্চ পর্যন্ত তাদের মেম্বারশিপের সময়সীমা থাকতে হবে 25 জন এই ব্রাঞ্চ চালাতে গেলে। আজকে ভদ্রপুরে 25 জন নেই, ভয়ে আসেননি সত্যদা। আমি এই নির্মম কথা বলি, এই জন্যই আমার সামনে দাঁড়ান না ওরা। তাদের জোর করে করে ধরে ধরে আমি বলছি আপনি 7 জন মেম্বারের নাম পাঠান, টাকা পাঠাতে হবে না, রিনিউ করে দিচ্ছি অফিসে বসে সফটওয়্যারে আমরা। তারপরে উনি টাকা পাঠালেন। এখন 25 জন কোটা হয়েছে। আসানসোলের 25 জন কোটা নেই, 25 জন মেম্বার নেই। দুর্গাপুরেরও কম পড়ে যাচ্ছে, এখন পর্যন্ত কমিটি লিস্ট পাঠাতে পারেনি, ভয় আসেনি। আমি ধরবো আজকে দুর্গাপুর থেকে, দেখো কেউ আসেনি। আসানসোলের কথা ছেড়েই দিলাম। রায়গঞ্জ বলে 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 রায়গঞ্জ গিয়ে শান্তি দিয়ে সুজিত ভাইকে কনভিন্স করেছেন, এবং ওরা শেষে টাকা পাঠিয়েছেন। এবং মজার কথা, আমাদের সোনারপুরের নাট্য উৎসবে রায়গঞ্জ থেকে কয়েকজন এসেছিলেন, কালকে তাদের একটা পারফরমেন্স ছিল। তো ওই যে কথা বললাম যে এখন আর মা শ্রী অরবিন্দের পড়া নয়। কালকে যেমন এই বেদ রহস্য আমরা পড়তে পারিনি, অনুষ্ঠানটাকে বন্ধ রাখতেই হয়েছে। একটা কারণ নাটক, দুটো কারণ এইসব, সারাদিন যাচ্ছে এই করতে করতে। এই জন্য না অনেকেই বলেন, দেখবেন আপনারা তো শ্রী অরবিন্দ ভবন বর্ধমানের সঙ্গে যুক্ত, এখানে একটা পুরোনো কথা চালু আছে যে শ্রী অরবিন্দ সোসাইটির মধ্যে আমরা যাব না, এর মেম্বারশিপ আমরা নেব না। অবশ্য শান্তিতে কৃতিত্ব এখানে প্রচুর মেম্বার, বোধহয় পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে বেশি মেম্বার এই বর্ধমান ব্রাঞ্চে। এত সদস্যা সংখ্যা আর কোনো ব্রাঞ্চে নেই। সেটা একেবারে এককভাবেই বলবো শান্তিতে কৃতিত্ব। এখন অশোকদার ইত্যাদিও দারুণ ভূমিকা নিচ্ছেন, উজ্জ্বল ভূমিকা গ্রহণ করেছেন। তা কেন সোসাইটির মেম্বারশিপ নেব না? কথায় কথায় শুনি তারা বলেন যে আমরা ওই নিয়ম পালন করতে পারবো না। ওই যে একটি বছরের 1 এপ্রিল থেকে শুরু করব, পরের বছরের 31 মার্চ পর্যন্ত রাখতে হবে মেম্বারশিপ, টাকা পাঠাতে হবে, ওর মধ্যে আমরা নেই। কেন নেই? না, ওরকম ভাবে আমরা সাধনা করতে চাই না, আমরা স্বাধীনভাবে সাধনা করব, কোনো নিয়মের মধ্যে যাব না। এটা অবশ্য বলেন না, তা আমি বললাম। মা বলছেন যে নিয়ম যদি না মানো বাছা, শৃঙ্খলা যদি না মানো বাছা, তবে যে তোমার সেই পথে যাওয়া হবে না। আমরা বেপথও তো হতে পারি নিয়ম না মানলে। তাই তো বাবা মা, আপনারা সন্তান সন্ততিদের আমরা বলি তো যে এইভাবে চলো, এইভাবে চলো, অন্তত আমাদের মতো করে বলার চেষ্টা করি, তুমি এইভাবে চলো, সেইভাবে চললে ভালো হয়। তাই আমাদের মায়ের কথা পড়তে হবে। মায়ের আলাপগুলো কেন পড়তে হবে? এই কারণেই আমাদের মায়ের আলাপ করতে হবে যে মা তার জীবন জোড়া সাধনার মধ্য দিয়ে, পূর্ব জীবনের সাধনা নিয়েও মিলিতভাবে, এবং আগাম জন্মের এই জন্মের মিলিত সাধনার ফলস্বরূপ তিনি 17 খণ্ডের যে রচনাবলী তিনি বলে গেছেন, আমরা সব লিখে রেখেছি রেকর্ডে।
ইংরেজি 17টা ভলিউম, বাংলাও হয়েছে, অনুদিত হয়েছে, সবগুলো এখন পাওয়া যায় না। আমরা পড়ার চেষ্টা করি না, ধ্যান ও প্রার্থনাই পড়ার চেষ্টা করি না। কটা ধ্যান ও প্রার্থনা আমরা জীবনে করতে পারি? একটা ধ্যান ও প্রার্থনা যদি পড়তে পারি, এই যেমন শ্রী অরবিন্দের কাছে আসার আগে কিরকম ভাবে শ্রী অরবিন্দ যেদিন এলেন, শ্রী অরবিন্দের সঙ্গে মা এসে দেখা করলেন, পল দিশার আর শ্রীমা এসে দেখা করলেন। আচ্ছা ধরুন তো, বলুন তো, মা যদি ওইভাবে জাগ্রত ভাবে এই পার্থিব ভাবে শ্রী অরবিন্দকে না দেখতেন, তাহলে কি আমরা শ্রী অরবিন্দকে এইভাবে পেতে পারতাম? বোধ হয় না, মা যদি ওই দর্শন না করতেন। আর তাই তো তিনি বললেন তার পরের দিন, তিনি এসেছিলেন 1914 সালের 29শে মার্চ। 30শে মার্চের ডায়েরিতে সেই কথাটি লিখলেন না, ওই যে শত শত জীব যদি গাঢ়তম অন্ধকারে নিমজ্জিত থাকে, কিছু এসে যায় না তাতে। কাল যাকে আমরা দেখেছি তিনি এই পৃথিবীতে আছেন, তার উপস্থিতি সবচেয়ে বড় প্রমাণ যে একদিন আসবে যখন অন্ধকার আলোকে রূপান্তরিত হবে। তোমার আসন হে ভগবান সত্য সত্যই এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হবে। শ্রী অরবিন্দ সেই প্রমাণ যে কাল যাকে আমরা দেখেছি, শ্রী অরবিন্দকে আমরা দেখেছি, আর আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে তাদের দর্শন পাচ্ছি। তাহলে আমরা হব না কেন? আর মেম্বারশিপ এই কারণেই নিতে হবে, বই পান বা না পান, মাত্র তো 200 টাকা বছরে। অনেকেই দেখছি বর্ধমানে ইদানিং যে বই ঠিকমতো পত্রিকা পাচ্ছেন না, তাই অর্ডিনারি মেম্বারশিপে কনভার্টেড হয়ে যাচ্ছে 30 টাকা। আচ্ছা সত্যি কথা বুকে হাত দিয়ে বলুন তো, সারা বছরে 200 টাকা দিতে আমার পত্রিকা দরকার নেই। জানেন, অনেক তর্ক বিতর্ক করতে হয় কলকাতা অফিসে। তারা এসে বলেন আমি 200 টাকা দিয়েছি তোমার কাছে, আমি পত্রিকা পাচ্ছি না কেন? আমি কটা পেয়েছেন? বলে 1 বছরে 4টে পেয়েছি। বলে তাহলে ঠিকানা ঠিক আছে, 4টে পাচ্ছেন, কিন্তু প্রতি মাসে আমরা পোস্টিং করি, 19 বা 20 তারিখে আমরা পত্রিকা পোস্টিং করি, জিপিওতে পৌঁছয় না সেটা, তার জন্য আমরা দুঃখিত। কিন্তু এর জন্য অভিযোগ করছেন। এবার কমার্শিয়াল ভ্যালুতে ক্যালকুলেশনে বসুন আমার সামনে, এই খাতা কলম নিয়ে বসুন। 12 মাসে 12টা সংখ্যা পান, এক একটি সংখ্যা আজকে 25 থেকে 26 টাকা খরচা হয়, মুদ্রিত থাকে 20 টাকা দাম। এটা দিল্লি আমাদের বলে দিয়েছে, পাল্টাতে গেলে আবার অনেক কাঠ খরচ পড়াতে হবে। 25 থেকে 26 টাকা পার ইউনিট একটা ম্যাগাজিন তৈরি করতে খরচ হয়। আমরা নিই কত? বছরে 200 টাকা। 200 টাকাকে 12 দিয়ে ভাগ করলে কত হয় পার মান্থ? 16। এবার পত্রিকার 25-26 খাম আছে, স্টিকার তৈরি করতে হয়, পোস্টাল স্ট্যাম্প লাগাতে হয়, ট্যাক্সি ভাড়া করে জিপিওতে যেতে হয়, আবার যারা যান, সে আমি যাই বা তাদের এই কষ্টগুলো করতে হয়, পত্রিকাগুলো প্রুফ দেখতে হয়, প্রেসে পাঠাতে হয়, অনুবাদগুলো ঠিকঠাক হচ্ছে কিনা। তাও তো দুঃখজনক ভাবে এত প্রুফ দেখে কিন্তু দেখা গেল মুদ্রণ প্রমাণ রসই হয়ে যায় হ, র হয়ে যায় ব, ব হয়ে যায় র, এরকম বিচ্যুতি থাকেই। মানে এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের অপূর্ণতা, এগুলো আমাদের পারফেকশনের গন্ডগোল। অর্থাৎ মাকে আমরা ঠিকমতো ধরতে পারিনি বলেই এই ইমপারফেকশনগুলো, অপূর্ণতাগুলো আমাদের রয়ে যাচ্ছে। মাকে যদি ওই বারবার বলি, 100 কোটি প্রণাম বলি তো, কিন্তু সত্যি সত্যি এটা অনেক সংখ্যার, অনেক বড় প্রণাম করার একটা প্রতীকই মাত্র 100 কোটি, বেশ কথা। কিন্তু সত্যি সত্যি কি আমরা প্রণাম করি? আমরা যদি আমার হৃদয়টুকু তাকে সমর্পণ করে দিতে না পারি, আমার প্রণাম তো পূর্ণ হয়ে ওঠে না। আমার সবটুকু দিতে হবে, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। কোথায় জানি? জানি না, রবীন্দ্রনাথ জানতেন, আমরা আমাদের মধ্যে দিতে হবে শুনেছি, রবীন্দ্রনাথ বলেছেন, তিনি জানেন, আমরা জানি না বাবু। কিন্তু আমরা তো গান গেয়ে যাই, আমার যে সব দিতে হবে সে তো আমি জানি। জানি কি? তাই অনুরোধ, সব সেন্টার ব্রাঞ্চে, আবার আগামী রবিবার আমি যাবো কাজিয়াখালী সেন্টারে, ভাগীরথী তীরে, তারপরে 9 তারিখ যাবো ভদ্রপুরে, যাচ্ছি নিশান করে, রোববার যাচ্ছি, সারা সপ্তাহ সময় পাই না বলে যাব, একটাই বার্তা নিয়ে। সেই বার্তা কি আমার ভুল থাকতে পারে? শান্তিদি একদম সূচনায় বলেছেন যে প্রত্যেকটা বিষয় শুধেন্দুর মতামত নিই, আমি মতামত দেবার যোগ্যতা অর্জন করিনি, কিন্তু এটাই ওদের মহত্ব যে ওরা আমার কাছে মতামত চান। এর মধ্যে
একটা বড় স্বীকৃতি রয়েছে, শ্রী অরবিন্দের কথার প্রতি একটি শ্রদ্ধা রয়েছে। শ্রী অরবিন্দ একটি কথা বেশ কয়েকবার বলেছেন, একা কিছু করতে যেও না বাছা। এই যে কথাটা, একা কিছু করতে যেও না বাছা, সেটা গুরুর সহায়তা হতে পারে। আমার চেয়ে যিনি বেশি জানেন, আমরা শুনেছি আমার ঠাকুমা বারবার বলতেন, এই বন্ধুদের সঙ্গে খুব বেশি মেশার দরকার নেই, যারা তোর চেয়ে বড় বেশি জানে, উঁচু ক্লাসে পড়ে, তাদের সঙ্গে মিশবি। সত্যি কথা, আমি যখন 9-এ পড়তাম, বিকম পড়তো, তাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। ডেপো বলতো আমাকে অনেকে। পড়াশোনাটা করতাম না, কারণ ক্লাস ফাঁকি দিয়ে আনন্দ করতাম, মাস্টারমশাইয়ের কাছে বকা করতাম। আমরা পড়াশোনা করা হয়নি, সেই জন্য একদিক থেকে ভালো হয়েছে, একদিক থেকে ভালো হয়েছে, অন্তত অবিদ্যাটুকু তো সংগ্রহে আছে। বিদ্যা, অনেক সার্টিফিকেট নিয়েও তো বিদ্যা অর্জিত হয় না। তাহলে বিদ্যা দিতে পারিনি, অবিদ্যাটা আমার একটা বেশ জানি না বাবা। তাই তো রবীন্দ্রনাথের কথা, উপনিষদ ধরে আমরা বলি, যত জানি তত জানি নে। এইটা আমার খুব মনে লেগেছে, জানেন, এই কথাটা আমার খুব মনে লেগেছে। তাই এই মহত্বের কথা বলতে চাই সব জায়গায়। এই জয়গান করবো শান্তিদি, অশোকদা, অর্চনাদি, রীতাদিদের। কেন? তারা আমার চেয়ে অনেক বেশি জানেন, তবু আমার মতামত চান। এই জায়গাটা আমাদের শিখতে হবে। এই দীক্ষা নিতে হবে মায়ের কাছে বসে, সাষ্টাঙ্গে প্রণিপাতের মধ্য দিয়ে। সেই শিক্ষা নিতে হবে যে শিক্ষা অন্যকে শ্রদ্ধা করতে শেখায়, অন্যের প্রতি বিনত হওয়া শেখায়, অন্যের মূল্য নির্ধারণ করতে পারি বা না পারি, অন্যকে শ্রদ্ধা করতে যেন পারি। মা শ্রী অরবিন্দের কাছ থেকে আমরা এই শিক্ষাটা নেব। তাই এই সেন্টার ব্রাঞ্চগুলো গড়ে তুলেছি আমরা গড়ছি এই অহংকার নিয়েই বলছি। কেন? যারা এর বাইরে আছেন, এই বৃত্তের বাইরে আছেন, তাদেরও ধরে ধরে এই বৃত্তে নিয়ে আসতে হবে। নবজাতকজির কথা মনে পড়ছে, কেশবলাল পোদ্দার, আমাদের বিজয় ভাই আছেন পন্ডিচেরিতে সোসাইটি, সেই বিজয় ভাইয়ের বাবা কলকাতাতে অফিসে বসতেন, এখানে ব্যবসা ছিল না। তো মার সঙ্গে ডিরেক্ট কথোপকথন হচ্ছে। তা সোসাইটি গঠিত হয়েছে 1960 সালে 19শে সেপ্টেম্বর, কলকাতায় রেজিস্ট্রেশন হলো 24শে সেপ্টেম্বর 1960। তাই রেজিস্টার্ড আন্ডার ওই সোসাইটি অ্যাক্ট কলকাতাতেই রেজিস্ট্রেশন হয়েছিল। তা নবজাতকজিকে মা বললেন যে, নবজাতক তুমি এবার মেম্বারশিপ করো, মেম্বার করো বিভিন্ন মানুষকে। আমাদের তো দীক্ষা দেওয়ার প্রথা নেই, মেম্বার করো। মেম্বার করার অর্থ কি? নবজাতকজি জিজ্ঞেস করলেন। মা বললেন, মেম্বারশিপ নিলেই তারা আমার ছত্র ছায়ায় আসে। আমি আমার ডান হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ দিয়ে তাদের আজ্ঞাচক্রে তিলক এঁকে দিই, রাজ তিলক এঁকে দিই। এর চেয়ে বড় প্রাপ্তি আমাদের কাছে কি আছে? এর চেয়ে বড় প্রাপ্তি আর কি আছে আমাদের কাছে? মেম্বারশিপের অর্থ অনেক বড়, অনেক বৃহত্তর। বৃহত্তর বলবো না, একদম বৃহত্তমই বলবো। তাহলে আমরা কেন নেব না? দেবেন, আপনারা পত্রিকা পান বা না পান 200 টাকা করে জমা করবে দেওয়ার। অসুবিধা, সবার এনলিস্ট করে রাখুন। যারা 30 টাকা নিতে করতে চাইছে সবার 200 টাকা। ওটা অফারিং, মায়েরা বলেছে এটা অফারিং, মায়ের কাছে অফারিং। আজকে পন্ডিচেরি যারা যাচ্ছেন, আমরা জোর করে ঘর দিই। পন্ডিচেরির সঙ্গে কথা বলে বারবার ফোন করি রবার্টকে যে তোমরা যে করে হোক ঘর দাও। কেন না? তার বিনিময়ে তার একটা চাঁদা দেবেন, ঘর ভাড়া। এটাও অ্যানাদার ফর্ম অফ অফারিং। ট্রেনে উঠবেন, ট্রেনের টিকিট কাটবেন, সেটাও একটা অফারিং। ট্রেনের খাবার খাবেন, সেটাও একটা অফারিং। আশ্রমে গিয়ে বই কিনবেন, অফারিং বক্সে অফারিং দেবেন, সেগুলো আপনাদের অফারিং। আপনি এপ্রিলে যাবেন। এরকম ভাবে আমরা যদি এগোই। আর ওই যে কথাটা বলছিলাম যে মেম্বারশিপের তো ব্যাপার আছেই। পত্রিকা দেখুন, যারা পান না অনেকে অভিযোগ করেন যে আমরা পাইনি। আবার এমনও অনেক হয়েছে যাদের বলেছি এজিএম এ তো এলেন না, বলে খবর পাইনি তো। আর দেখুন, জুলাইতে ছোট্ট করে একটা নোটিশ দিই প্রথম পৃষ্ঠায়, আর অগাস্টের শেষ পৃষ্ঠায় একটা বড় ইংরেজি নোটিশ দেওয়া হয় এজিএম এ। বলে তো দেখা হয়নি, ওই দেখা হয় নাই চক্ষু মিলিয়া। তাহলে বইটি খোলাই হয়নি, ওই খামের মধ্যে রয়েছে, বার করা হয়নি, অথচ বলেন অনেকে অভিযোগ করেন আমি পাই। এমনও হয়েছে, আমি এগুলো বলছি হয়তো বেশি কথাই হয়ে যাচ্ছে, কিন্তু তবু বলছি। দেখুন, অনেকে এসে বলছে আমি পত্রিকা পাই না, পত্রিকা পাই না।
তাহলে আপনি কোথায় থাকেন? অমুক জায়গায় থাকেন। আপনার নিয়ারেস্ট পোস্ট অফিস কোনটা? তাহলে ওখানে গিয়ে প্লিজ একটু যোগাযোগ করুন। না পেলে বলবেন, আমি রেজিস্ট্রি করে আপনার বাড়িতে। এখন দেখুন রেজিস্টার্ড বুক পোস্ট আর নেই, প্রিন্টেড ম্যাটার আর নেই। আগে যেটা 40 টাকায় বই পাঠাতাম, সেই বই পাঠাতে হয় এখন 80 থেকে 99 টাকা। হ্যাঁ, এখন ইন্ডিয়া পোস্ট পার্সেল হয়েছে, আগেও ছিল রেজিস্টার্ড পার্সেল, এখন ইন্ডিয়া পোস্ট পার্সেল হয়েছে। প্রিন্টেড ম্যাটার তুলে দিয়েছেন ভারত সরকার। তাহলে যে বই 18 টাকায় পাঠাতাম এখন 42 টাকায় পাঠাতে হচ্ছে। তাই সবার কাছে অনুরোধ, নিজের পোস্ট অফিসে যাবেন, গেছেন, দেখেন 4টে বই পড়ে আছে, ওখান থেকে ফোন করছেন, পেয়েছি সুধেন্দু ভাই, 4টে বই এখানে পড়ে রয়েছে বস্তার মধ্যে, আমি নিজে সর্ট আউট করে নিয়ে এসেছি। তাহলে এই কাজটাও করতে হবে। সেই জন্যে কথা মনে রাখা দরকার, যারা সরকারি চাকরি করি আমরা, যারা করি, চাকরি করতে করতে তো অনেক টাকা বেতন পাই, চাকরি করার পরে কাজ না করেও তো বেতন পাই, পেনশন পাই। তাহলে চাকরি রিটায়ারমেন্টের পরে কি করতে হবে? সর্বক্ষণ ভগবানের কাজ করতে হবে। এই বিধানটা যদি আমরা নিই যে যখন চাকরি করেছি তখন তো করেছি, করতেই হয়েছে, বাধ্যবাধকতার মধ্যে করতে হয়েছে, কিন্তু রিটায়ারমেন্টের পরে আমি তো পেনশন একটা পাচ্ছি, আমার ভরণ পোষণের জন্য কিছু না কিছু পাচ্ছি। আর সেটা যদি না করতে পারি, ওই শ্রী অরবিন্দের সেই চিঠির মতোই, প্রথম চিঠির চোর হতে চাই না আমরা, আগের বারও বলে গেছিলাম। আপনারা এই ব্রাঞ্চটা অনেক 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 উন্নত হয়ে উঠবে। আপনারা আসবেন এখানে, পাঠচক্র পরিচালনা করবেন, একা আসবেন, সঙ্গে মা শ্রী অরবিন্দ রয়েছেন, 3 জন হয়ে যাবেন আপনারা। আর মা শ্রী অরবিন্দ থাকলে কি হয়, এই জগৎ সংসারে সব মানব সব জীবকুল থেকে সেখানে থাকবে। তাহলে আমি একা কোথায়? একা মোর গানের তৈরি ভাসিয়েছিল না, একা নয়, অনেকেই। আমাদের নুপুর ছন্দাদি আগে জানেন তো, ইনস্টিটিউট অফ কালচারে ওই যখন ওই দিদি ছিলেন তা জয়াদি, তখন বলতেন নেই লোকজন নেই, কি করে গান গাইবো দিদি? তো জয়াদি একটা কথা বলতেন যে দেখো, যখন গান গাইবে তোমার সামনে তো মা শ্রী অরবিন্দ রয়েছে, তাহলে তুমি মাকে গান শোনাবে, শ্রী অরবিন্দকে গান শোনাবে, সবচেয়ে ভালো পারফরমেন্স দেবে তুমি। তারপরে নুপুর ছন্দাদির আজকে নাম তো সারা পৃথিবী জুড়ে, তাই না? সারা পৃথিবী জুড়ে তাই। তো যাই হোক, একটু মায়ের লেখাগুলো আপনারা পড়বেন, চোখের অসুবিধা হবে, নাতি পুতিকে আজকে দেখুন ইয়াং জেনারেশন কোথায়, এই রিমা রিয়া এরাই তো বোধহয় ইয়াঙ্গার, আর যারা সকালে ছিল এই নাচ গান করলো। তো অনেকেই অভিযোগ করেন, এটাও একটু বলার দরকার আছে। সুধেন্দু বলছে, এখন সব জায়গায় কথাগুলো বলছে, বাজারিদাকেও শুনিয়েছি, গোপালদাকেও মাঝে মধ্যে আমি বলি, যে অনেকেই বলে সেন্টারে আমাদের নতুন ছেলে মেয়ে আসে না। দেখুন আপনারা প্রত্যেকেই কম বেশি বলেন নতুন ছেলে মেয়ে আসে না, কেন আসে না? এই প্রশ্নটা কি আমরা করছি? সব আলো নিভিয়ে নিজের দিকে ফিরে যদি একটু প্রশ্ন করি কেন আসে না, তাহলে আমি আমার চেষ্টা করি না। গঙ্গাজলা যাবেন একবার, গর্ব করে বলছি, বুক বাজিয়ে বলছি, আমাদের ছেলেগুলোর অভাব হয় না, সত্যি কথা। আমরা কাজ করতে দিই। 21শে ফেব্রুয়ারি আমি যাইনি, আমি অফিসে চলে এসেছি, কিন্তু আমার ইউনিটের ছেলেমেয়েরা সেখানে ঠিক গিয়ে সাজিয়ে, সে ছবি বোধহয় গ্রুপেও পাঠিয়েছে, ওরাও পাঠিয়েছে। এক একটা অনুষ্ঠানেই তো চিলড্রেন্স ক্যাম্প হয়ে গেল গত মাসে, সামনের মাসে একটা নাটক হবে আমাদের, আমন্ত্রণ রইল, যদি কেউ রিমা যদি সম্ভব হয় উত্তরপাড়া থেকে দক্ষিণ পাড়ায় যাওয়ার, আমাদের তো 26 পরগনা। তো যাই হোক, কেন্দ্র শাখাগুলো নলিনীদার কথা বলি, শেষ করছি, বেশি তাত্ত্বিক কথায় যাব না। নলিনীদা একটা কথা বলতেন যে একটি কেন্দ্র গঠনই শেষ কথা নয়, একটি কেন্দ্র বা শাখা গঠনই শেষ কথা নয়, এটি যেন একটি জাগ্রত চেতনাময় যজ্ঞাগার হয়ে ওঠে। এবং এখানে যারা আসবেন তারা একটা অনুভূতি পাবেন, মাতৃ অনুভূতি, যে অনুভূতি আমাদের অনেক বড় করবে, আমরা আকৃষ্ট হব, আমরা যেন এর থেকে দূরে সরে যেতে না পারি। কিসের টানে আমরা আসি? মা শ্রী অরবিন্দকে ভালোবেসেই তো আসি। কেন আসা? শেষটা ত্রুটে বেরোনো কেন না? এই জন্যে শান্তিতে ডেকেছেন আর অশোকদা ডেকেছেন, এটা একটা জাগতিক ব্যাপার, পার্থিব ব্যাপার, কিন্তু আসল কিন্তু মা শ্রী অরবিন্দ এখানে, আমাদের শ্রী অরবিন্দ সোসাইটির পার্মানেন্ট প্রেসিডেন্ট হবেন মা, তাকে যেন আমরা বরণ করে নিতে পারি। এগুলো এক একটা কেন্দ্র। এই দেখো, যদি আমরা একটি কেন্দ্র বা শাখা বলি, আমরা মেম্বার, তাহলে আমরা কেন্দ্র শাখা, তাহলে আমার ভিতরে
পার্মানেন্ট প্রেসিডেন্ট হিসেবে মাকে প্রতিষ্ঠা করতে পেরেছি কিনা, জাগ্রত চেতনাময় শ্রী অরবিন্দকে আমরা আমাদের ব্যক্তিতে, দীপ্তিতে, কথায়, বলায়, আচরণের মধ্য দিয়ে আচরণ সিদ্ধতা আসছে কিনা। শ্রী অরবিন্দ চোরকে চোর বলতেন না, কাউকে বকতে পারতেন না, কিন্তু আমরা তো নিষ্ঠুরভাবে লোককে বকে দিই। সেই সরোজিনী এসে বলছেন না, কাজের মেয়েটি ঠিকঠাক কাজ করে, তুমি একটু বকে দিও তো দাদা। শ্রী অরবিন্দ কি বকলেন? একটু বলে দিলে তুমি ভালোভাবে কাজ করো, এই যে ব্যাপারটা। আর আমাকে হবে সেই দিদির মতো, যে দিদি শ্রী অরবিন্দকে রান্না করে দিতেন। জানেন, আজকে সারা পশ্চিমবঙ্গের যত কেন্দ্র শাখা আছে, একমাত্র একটি শাখায় জানি সেই মেম্বাররাই রান্না বান্না করে অতিথিদের খাওয়ান। সে যত বড় অনুষ্ঠানই একটি কেন্দ্রই আছে এই পশ্চিমবঙ্গে, সারা পশ্চিমবঙ্গে। এটা আমি জোর গলায় বলি। দুর্গাপুর কিনা জানি না, যাই হোক আপনারা জানেন, আপনি গেছেন, তাও তো আগে চলে এসেছেন, দেড়টার সময় আপনি আর শিবাজিতা খেয়ে দিয়ে চলে এলেন, কিন্তু তারপরে বললাম যে আমরা সব কিছু এইটা আমার অভিযোগ, এইটা আমার অভিযোগ যে গঙ্গা জোয়ারায় শান্তিদি, রীতাদি, অর্চনাদিরা যায়নি। খুব ইচ্ছে, কিন্তু কবে যাবেন বলুন? 16ই মার্চ আছে, 16ই মার্চ আছে, প্রতি মাসের তৃতীয় রবিবার। এই অধমকে বলার প্রয়োজন নেই, আপনারা চলে যাবেন দলে। আমাদের বসবার জায়গা আছে, খাওয়ার ব্যবস্থা আছে, 4টে বাথরুম করা আছে, সব কমোড সিস্টেম। খুব ভালো। আমাদের দোতলায় তৃতীয় মাস, তৃতীয় সপ্তাহ রবিবার। সেখানে এখন রেলিক্সও স্থাপিত হয়েছে। রেলিক্স বলতে রেলিক্স 3 রকমের হয়। প্রথম নম্বর হচ্ছে পন্ডিচেরি দেহে রাখা আছে মা শ্রী অরবিন্দের। দ্বিতীয় তাদের স্পর্শ করা কোনো জিনিস আর ব্যবহার করা জিনিস, এটা দ্বিতীয়। তৃতীয় আমরা পেয়েছি শ্রী অরবিন্দের সই করা 2টি বই পেয়েছি। একটি আমরা কল্যাণদাকে দিতে পেরেছি, কল্যাণদা সেন্টারের জন্য। মায়ের সই করা কি অদ্ভুত জিনিস জানেন, একজন বই দিয়েছেন মহাত্মাজি, এবং পদবি হচ্ছে মহাত্মা। উনি আমেরিকা চলে যাচ্ছেন, মেয়ের কাছে পার্মানেন্টলি এই বই ছবি সব দিয়ে দেবে। কাকে না, একজন বললেন ওই গঙ্গা জোয়ারাকে দাও, ও আছে, ওরা জায়গা আছে, যখন ঢিলি করবে। তো বইপত্র নিয়ে গেছি। তপনদা গতবার এসেছিলেন অদ্বিতীয়রা, ওর তপনদা গাড়ি নিয়ে এলেন, গাড়ি করে সব গঙ্গা জোয়ারা নিয়ে গেলাম। বই ঘাটতে 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 2টি বই পেয়েছি, তাতে শ্রী অরবিন্দের সই করা। একটিতে তারিখ দেওয়া আর একটিতে না দেওয়া। যেটিতে তারিখ দেওয়া সেটি গঙ্গা জোয়ারা রেলিক্স বেদিতে রাখা আছে, আর যেটিতে তারিখ দেওয়া নেই সেটি করলাম নাকি দিয়েছি। সাতবার কেমন দেখেছেন তো, সেই নিজের দিকে ঢোল টানছি। এবার করছি যে মায়ের সই পেলাম, একটা সিগনেচার পাবো না মায়ের। কত মানুষকে আবেদন জানিয়েছি যে আপনারা আগে মানি অর্ডার করতেন, তা মা তো সই করে দিতেন, একটা মানি অর্ডারের স্লিপ অন্তত আমাকে দিন। দেননি, আজ পর্যন্ত কেউ দেননি। খুঁজছি পন্ডিচেরি থেকে একটা ফাইল এসছে আমার কাছে। ফাইলটা ওই মহাত্মাজির মাধ্যমেই এসছে। তার এক মেয়ে পন্ডিচেরি আশ্রম বিদ্যালয়ে পড়াশোনা করতেন, তো সেই ফাইলটা খুলছি। আমি ওই অমিতেন্দুকে দিয়ে বলছি, বাবু আবু বলি, আমার ভাইয়ের ছেলে অমিতেন্দু। তা বললো, আবু তুমি এটা খুঁজো তো কি কি আছে। ও খুঁজতে বলে, আব্বু দেখো তো, আমাকে আব্বু বলে, তা আব্বু এটা দেখো তো, এটা কি জিনিস। এই ইংরেজিতে একটা ছোট্ট চিঠি। একটি ছাত্রী সে মাকে লিখছে, দ্য সুইট মাদার বলে, যে আমরা এরকম সবাই মিলে লেক এস্টেটে পিকনিক করতে যেতে চাই, তুমি এখন আমাদের পারমিশন দাও। মা পারমিশন দিয়ে সই করে দিয়েছেন ক্রেয়ন পেন্সিলে। এটা আমাদের কাছে রেলিক্স, গঙ্গা জোয়ারা একটি আছে। তো এই নিয়ে চলা আমাদের রেলিক্স কি, সবই তো আমাদের রেলিক্স। রেলিক্স নিয়ে সেই চম্পকলালজিকে একজন বলছিল না, চম্পকদা আমি একদম একটা কিছু চাই, রেলিক্স চাই মায়ের। চম্পকলালজি বললেন, এ তো আপনারা সবাই জানবেন, অখিল ভারত পত্রিকা আমরা ছেপেছি অল ইন্ডিয়া ম্যাগাজিনে, যে তোমার কাছে কিচ্ছু নেই মায়ের স্পর্শ করা। বলে না, কিচ্ছু নেই, এটা দাও না। বলে তুমি মার কাছে কখনো গেছো প্রণাম করতে? বলে হ্যাঁ। মায়ের কোলে কখনো মাথা রেখেছো? বলে হ্যাঁ। মা তোমাকে তোমার মাথায় স্পর্শ করেছেন? বলে হ্যাঁ। তাহলে তোমার আর রেলিক্স কিসের দরকার? ওটা যত্ন করে রাখবেন, ফোল্ডেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, ব্রোকেন না হয়।
যে রিলিক্স, এই যে আমরা যে ব্লেসিংস পাই, ব্লেসিংস প্যাকেট, দেখবেন ব্লেসিংস পাওয়ার জন্য মানুষ পাগল হয়ে পড়ে, আরেকটা দাও আরেকটা দাও। ব্লেসিংস একবার পেলে আর না নিলেও চলে ওই প্যাকেট, ওটাই যদি যত্ন করে রাখা যায় ওটাই আজীবনকালের সম্পদ হতে পারে। এই এক একটা রিলিক্স প্যাকেট, এই যে এক একটা ব্লেসিংস প্যাকেটও আমাদের কাছে রিলিক্স হতে পারে। শ্রী অরবিন্দের এক একটি গ্রন্থ আমাদের কাছে রিলিক্স, মায়ের এক একটি গ্রন্থ আমাদের কাছে রিলিক্স, আপনার আমাদের এই ব্রাঞ্চের রিলিক্স। জয় মা, জয় শ্রী। আরেকটা জিনিস একটা বলতে চাই, আমার যেটা পন্ডিচেরিতে খুব ভালো